সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। শ্মশানে মরাও আসেনি। সারাদিন শুয়ে বসে থেকে এমনিতেই আলস্য ধরে গেছে। বিকাল থেকেই শুরু হয়ে গেল প্রকৃতির প্রলয় নাচন। এদিকে ঝড়ের তাণ্ডব, অন্যদিকে বিদ্যুতের ভ্রুকুটি আর বাজের প্রবল শব্দ, মাঝে অঝোরে বৃষ্টি, যাকে বলে মানে অযোধ্যারায় ঝরে পড়া বাড়ি। সারা এলাকা বিদ্যুৎহীন, চলতি ভাষায় কারেন্ট নেই। আলো বলতে শুধু মোমবাতি আর হারিকেন, সব মিলেমিশে একটা ভৌতিক পরিবেশ। এই পরিবেশে ভূতের গল্প শুনতে ইচ্ছা তো সবারই হয়, আমারও হলো। চেঁচিয়ে ডাকলাম, গঙ্গা, গঙ্গাতান্ত্রিক। সে ঘরে আসতেই বললাম, দেখো, আজ আর রাত্রে রান্না করতে ইচ্ছে করছে না। আমি চাল, ডাল, আলু, ডিম, তেল, নুন সব দিচ্ছি। তুমি তোমার সেবিকাকে ডাকো, সেবিকা কালীকে ডেকে ভালো করে খিচুড়ি রাঁধতে বলো। আমরা সবাই মিলে রাতে খাবো। সব শুনে গঙ্গাতান্ত্রিক বলল, মন্দ বলিসনি, দাঁড়া, কালীকে ডাকি। কালী এসে সব শুনে রাজি হলো। আমার ঘরে পাঁপড়গুলো ছিল, সেগুলোও নিয়ে গেল, রাত্রিতে জমিয়ে খাওয়া হবে বলে। আর গঙ্গাতান্ত্রিকের থেকে গেল আমার ঘরে গল্প বলার জন্য। আমি বললাম, যা হোক, তোমার ওই গোঁজাখুরি গল্প দু একটা বলো দেখি শুনি। সে গম্ভীর হয়ে বলল, তুই যতই আমাকে ব্যঙ্গ করিস না কেন, আমি জীবনে অনেক কিছু দেখেছি যা তোদের স্বপ্নেরও অতীত। একটু থেমে আবার শুরু করলো গঙ্গাতান্ত্রিক। আজ তোকে বলি আমার জীবনের আর একটা অভিজ্ঞতার কথা। আমি এখন যেমন রক্তবস্ত্র ধারণ করে থাকি, সবসময় পরে থাকি, একটা সময় আমি সাদা পায়জামা আর সাদা পাঞ্জাবি পরে থাকতাম। তখন আমি যুবক। বাপার যে অপমৃত্যু হয়েছিল, আমার মা যে তারপরে আর বেশি দিন বাঁচেনি, আমাদের বাড়িটা কেন অভিশপ্ত হয়ে গেল, যদি এগুলো জানতে চাও তাহলে আমি বৈশাখী বলছি, আমার চ্যানেল কণ্ঠে বৈশাখী, সেখানে একটি গল্প আছে নিশি ডাক, আশিস বসুর লেখা। সেই গল্পটা শুনলে তোমরা এই গল্পের রেশ সেখান থেকেই জানতে পারবে। রাতে ভীষণ উপদ্রব শুরু হলো আমাদের বাড়িতে। রান্নাঘরে বাসনপত্র ফেলে দেওয়া, জামা কাপড় মেলে দিলে ছিঁড়ে দেওয়া, এইসব হতে লাগলো। বুঝলাম তার রাগ এখনও রয়েছে। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এই গল্প শোনাচ্ছি। এই গল্প যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও তাহলে নিশির ডাক, আশিস বসুর লেখা, আমার চ্যানেলে দেওয়া আছে। গল্পটি একটু শুনে আসো, দেখো ভালোই লাগবে। আমি আর আমাদের সে বাড়িতে থাকতে সাহস করলাম না। একদিন আমার যে বাবার মহারাজ ছিলেন, তিনি আমাকে তার সাথে নিয়ে গেলেন। আমাদের মন্দির আর আমার বাড়ির দায়িত্ব একজন গরিব পুরোহিতের উপর দিয়ে আমি ভেসে পড়লাম মহারাজের সাথে। আমাদের বাড়ি আর আমাদের মন্দিরের দায়িত্ব ওই গরিব ব্রাহ্মণের উপর দিয়ে গেলাম। সে খুব ভালোভাবেই থাকতো। মহারাজ আমাকে নিয়ে এলেন তারাপীঠে, তার গুরুর কাছে। গুরুজি সব শুনলেন। তারপর এক রাতে পঞ্চমুণ্ডের আসনে বসে মুক্তি দিলেন সেই অতৃপ্ত আত্মাকে। সেই জন্যই সেই পুরোহিত আমাদের বাড়িতে বা আমাদের মন্দিরে ভালোভাবে পুজো করতে পারতেন এবং আমাদের মন্দিরে থাকতে পারতেন। গুরুজি আর মহারাজের সংস্পর্শে এসে আমার আস্তে আস্তে উন্নতি হতে লাগলো। আমি খুব তাড়াতাড়ি মন্ত্র তন্ত্র সব শিখতে লাগলাম। কিছুদিনের মধ্যেই সাধনার কয়েকটা স্তর আমার পার হয়ে গেল। তখন অল্প স্বল্প কিছু প্রক্রিয়া আমি করতে পারতাম। সাধারণ মানুষের মাঝেই আমি ঘুরে ফিরে বেড়াতে লাগলাম। একটা চায়ের দোকানে নিয়ম করে বসে আড্ডা মারতাম। যারা আমাকে চিনত তাদের অনেকে আমার কাছে আসতো। একদিন দেখি আমার পরিচিত একজন আরেকজনকে সঙ্গে নিয়ে আমার কাছে এলো। আমি জিজ্ঞাসা করলাম,
কী সমস্যা? তিনি আমাকে বললেন যে তাদের প্রায় 10 বছর বিয়ে হয়েছে, এখনো কোনো সন্তান হয়নি। আমি বললাম, আমি তো ডাক্তার নই। তিনি বললেন, ডাক্তার হাল ছেড়ে দিয়েছে, তাই তিনি এসেছেন আমার চরণে, যদি কিছু আমি করে দিই। আমি বললাম, আমি এসব পারি না। সে কিন্তু নাছোড়বান্দা। শেষে বললাম, শোনো, দক্ষিণ 24 পরগনায় বারুইপুর বলে একটা জায়গা আছে, সেখানে মা শিবানীর মন্দির আছে। সামনের শনিবার সকাল 9টার মধ্যে স্নান করে স্বামী স্ত্রী দুজনে যাবে সেই মন্দিরে, পুজো দেবে। পুজোর শেষে মন্দিরের পুরোহিতকে বলবে তোমাদের সমস্ত দুঃখের কথা, তিনি যা বলবেন সেটাই হবে। ভদ্রলোক চলে গেলেন। আমিও ব্যাপারটা ভুলে গেলাম। মাস কয়েক পরে আমার সেই পরিচিত লোকটি এসে আমার কাছে হাজির। তাকে দেখে আমার সেই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল, যাদের সন্তান হচ্ছিল না তাদের কথা। আমি তাকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমার কথা মতো তারা গিয়েছিলেন শিবানী পীঠে। মন্দিরের পুরোহিত তাদের একটা ফুল দিয়েছিলেন, বলেছিলেন ভদ্রমহিলাকে একটা তামার পাত্রে গঙ্গা জল ঢেলে তাতে এই ফুলটা ফেলে ভালো কোনো জায়গায় রেখে দিতে। 3 দিন ভোরে উঠে এই ফুলটা গঙ্গা জল থেকে তুলে তার কয়েক ফোঁটা আমাকে জিভে দিতে হবে, আর এই প্রক্রিয়া করতে হবে পরপর 3 দিন ভোরে। প্রথম দিন সব ঠিকঠাক ছিল। আমি ভোরে উঠে সেই গঙ্গা জলে রাখা ফুলটি তুলে 3-4 ফোঁটা আমার জিভের মধ্যে নিয়েছিলাম। দ্বিতীয় দিন এই প্রক্রিয়া করতে গিয়ে দেখি ফুলটা জলের মধ্যে নেই। পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না ফুলটা। 3 দিন পর ঘর ঝাঁট দিতে গিয়ে দেখা গেল ফুলটা ঝাঁটার সঙ্গে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। মন্দিরের পুরোহিত বলেই দিয়েছিলেন, সন্তান হবে কি হবে না নিজেই আমরা বুঝতে পারবো, আমার কাছে আর আসতে হবে না। তাই তারা বুঝে গেছিল তাদের ভাগ্যের ব্যাপারে। লজ্জায় তারা আমার কাছে আর আসেনি। একটু থেমে গঙ্গাতান্ত্রিক বলল, এটাকে তুমি কি বলবে বলো? তারা কি নিষ্ঠা সহকারে ফুলটা রাখেনি, এটা বলতে চাও? পৃথিবীতে অনেক এমন জিনিস আছে যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি চুপ করে গেলাম। বাইরে এখনও ঝড় বৃষ্টির দুর্যোগ চলছে। খিচুড়ি হতে বেশ দেরি হচ্ছে আজ। গঙ্গাতান্ত্রিক গাঁজার কলকেটা জোরে একটা দম দিয়ে আবার শুরু করলো। জানিস, একবার গিয়েছিলাম গুরুজির সাথে বাংলাদেশে। খুব সুন্দর গ্রাম গ্রাম জায়গা। মানিকগঞ্জ বলে একটা জায়গা, একজনের বাড়িতে আমরা উঠেছিলাম। খাতির আপ্যায়ন খুবই পেলাম। একদিন শুনলাম এখানে বালিয়াড়ি বলে একটা জায়গা আছে, খুব সুন্দর নাকি সেই জায়গাটা। সেখানে নাকি একটা জমিদার বাড়িও আছে। জমিদার বাড়ির নাম শুনে মনটা কেমন নেচে উঠল। তারপর একদিন দুপুর নাগাদ রওনা দিলাম জমিদার বাড়ির দিকে। বেলা 4টে নাগাদ গিয়ে পৌঁছালাম জমিদার বাড়িতে। কি বিশাল বাড়ি! ঘুরে ঘুরে দেখতে দেখতে বাড়িটার পিছনের দিকে গিয়ে দেখি একটা বড় দিঘি, অনেকগুলো ঘাট। আমি একটা ঘাটে গিয়ে বসলাম। ইচ্ছে হলো একটু জল ছোঁয়ার। আস্তে আস্তে জলের কাছে গিয়ে আঁচলা করে জল তুললাম। উপর দিকে উঠতে গিয়ে দেখলাম একজন ভদ্রলোক আমাকে দেখছেন। ভদ্রলোক বেশ সম্ভ্রান্ত পরিবারের বলেই আমার মনে হলো। বললেন, জমিদার বাড়ি দেখতে এসেছ? ভালো কথা। এদের সম্পর্কে কিছু জানা আছে তোমার? আমি মাথা নাড়ালাম। ভদ্রলোক দেখলাম বেশ আলাপি। জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে এসেছি। আমি বললাম কলকাতা থেকে। শুনি তিনি বললেন তার 2 ছেলে ভবানীমোহন আর শঙ্করমোহন এখন কলকাতাতেই থাকে, শ্যামবাজারে 37B ভূপেশ বোর্ড এভিনিউ। আমি ঘাটের সিঁড়ির নিচের দিকে একটা ধাপে বসে পড়লাম। তিনি উপরে ঘাটের বেদিতে বসলেন।
তিনি বললেন, শুনতে চান এই বাড়ির ইতিহাস? আমি সম্মতি জানালাম। তিনি বললেন, শুনুন এই বাড়ির ইতিহাস। তখন সন্ধ্যা একটু ঘনিয়ে ঘনিয়ে আসছিল। ভদ্রলোকের কথাটা কেমন একটু নাকি সুরে। যাকগে, আমি বুঝতে তো পারছিলাম। তিনি শুরু করলেন, 1893 সালে প্রখ্যাত ধনী গোবিন্দরাম সাহা এই বাড়ি তৈরি করেছিলেন। তিনি ছিলেন নুনের ব্যবসায়ী। এটা 7 মহলা বাড়ি, প্রায় 6 একর জমির ওপরে। এই জমিদারের উত্তর দিক দিয়ে বয়ে গিয়েছে কাজীখালি নদী। সেই নদী দিয়ে তিনি নুনের ব্যবসা চালাতেন। গোবিন্দরামের ছেলে হরিমোহন এই বাড়ির কিছুটা বানিয়েছিলেন। এই বাড়িতে ছিল 200খানা ঘর। আজ সবই প্রায় ভেসে গেছে। হরিমোহনের ছেলে চাঁদমোহন তার বাবার মৃত্যুর পর এই ব্যবসাতেই মন দেয় এবং অনেক উন্নতি করে। কিন্তু চাঁদমোহনের ছেলে ভূপতিমোহন সেই রকম কাজের ছেলে ছিল না। প্রচণ্ড অলস, সব সময় সেজে গুজে থাকতে ভালোবাসত। তাঁর স্ত্রী সর্বাণী দেবী ছিল অত্যন্ত সোনার গহনায় শখ। স্বর্ণকারের আনাগোনা লেগেই থাকতো সবসময় এই বাড়িতে। তাদের 2 সন্তান। 2 সন্তানের মাতা হওয়া সত্ত্বেও সর্বাণী দেবীর গহনার শখ তাকে ছাড়তে চাইত না। তিনি তার নিজের কাছে সব গহনা সব সময় রেখে দিতেন। এই সুযোগে ব্যবসার নাম করে ভূপতিমোহন অন্য নারীতে মেতে থাকতেন। কলকাতায় উর্মিলা বলে এক সুন্দরী মেয়ে, তিনি ছিলেন বাঁদা বাবুন। সর্বাণী দেবী সোনার গহনার কথা মদের ঝোঁকে একবার তিনি উর্মিলাকে বলে দিয়েছিলেন। তখন থেকেই উর্মিলার মনের মধ্যে লোভ জন্মায়। এমনভাবেই দিন কাটছিল। একবার সর্বাণী দেবীর খুব অসুখ হলো। একেবারে শয্যাশায়ী। রোগ সারতেই চায় না। কলকাতা থেকে ডাক্তার এলো। আর কিভাবে ভূপতিকে বুঝিয়ে দিল উর্মিলা যে ভূপতিমোহন যে জমিদারিতে, তিনি সে ওখানে গিয়ে থাকবেন। সবার সব চেষ্টা ব্যর্থ হলো। মারা গেলেন সর্বাণী দেবী। কিছুদিনের জন্য এখানেই রয়ে গেল উর্মিলা। কিসের লোভে সে রয়ে গেল এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু ভূপতি বুঝতে পারল না, মানে ভূপতিমোহন জমিদার। একদিন কথায় কথায় উর্মিলা সর্বাণী দেবী সেই গহনার বাক্স দেখতে চাইলেন ভূপতিমোহনের কাছে, মানে জমিদার বাবুর কাছে। ভূপতিমোহন কিছুতেই রাজি হলেন না সে গয়নার বাক্স দেখাতে। অনেক অনুনয় বিনয় করার পর ভূপতি উর্মিলার সামনে খুললেন সেই গয়নার বাক্স। গয়না দেখে হতবাক হয়ে গেল উর্মিলা। লোভে তার মন চঞ্চল হয়ে উঠল। ভূপতিমোহনকে মদে আসক্ত করে মেকি ভালোবাসা দেখিয়ে সে আদায় করে নিল সর্বাণীর গহনার বাক্স। তারপর একদিন উর্মিলা রওনা দিল কলকাতার পথে। মন তার আনন্দে ভরপুর। কলকাতায় ফিরে সে অনেক সাবধানে লোহার সিন্ধুকে তুলে রাখল গয়নার বাক্স। রাতের বেলায় ঘুমোচ্ছিল উর্মিলা। হঠাৎ কিসের একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কে যেন একজন চলাফেরা করছে। কে চলে বেড়াচ্ছে ঘরের মধ্যে? একটা নারী শরীর। দেখে ভয় হাত পা ঠান্ডা হয়ে গেল উর্মিলার। চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে একটাও শব্দও বেরোলো না। পরের দিন সকালে সে ব্যাপারটা তার সই চাপাকে বলল, কিন্তু গয়নার বাক্সের কথাটা চেপে গেল। সেদিন রাতে তার ঘরে এক মালদার বাবু নিয়ে ফুর্তি করতে করতে মাঝরাত হয়ে গিয়েছিল। প্রচুর টাকাও রোজগার করেছিল। বাবু চলে যাওয়ার পর সে টাকাগুলো লোহার সিন্ধুকে রাখতে গিয়ে সে যখন সিন্ধুক খুলল, টাকাগুলো রেখে যে গয়নার বাক্সটি হাত দিল, হঠাৎ ঘরের বাতি নিভে গেল।
অন্ধকারে একটা হাত তার দিকে এগিয়ে এলো। এক ঝটকায় তার হাত থেকে গয়নার বাক্স কে যেন কেড়ে নিল। প্রায় অজ্ঞানের মতো হয়ে গেল উর্মিলা। জ্ঞান ফিরতেই দরজা খুলে চিৎকার করতে লাগলো সে। সবাই ছুটে এলো। উর্মিলার কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। তারপর প্রতি রাতে উর্মিলা সব স্বপ্ন দেখতে লাগলো। পরপর কয়েক সপ্তাহের মধ্যেই সে ধীরে 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 পাগল হয়ে গেল। খবর পেয়ে ছুটে এলেন ভূপতিমোহন জমিদার। তিনি সব শুনলেন। উর্মিলা জায়গা হলো পাগলাগারদে। ভূপতিমোহন খুব মর্মাহত হলেন। একদিন কি কাজে যেন তিনি সর্বাণীর ঘরে গেলেন, মানে তার স্ত্রীর ঘরে গেলেন। সর্বাণীর আলমারি খুলে তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। তখন ভয়ে ভয়ে তার মুখ সাদা হয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বেরুচ্ছে না, শুধু বিস্ফারিত চোখে তাকিয়ে আছে একদিকে। আলমারির এক কোণে বহাল তবিয়েতে অবস্থান করছে সর্বাণী সেই গয়নার বাক্স। তিনি চেঁচিয়ে ডাকলেন তার বিধবা বোন কামিনীকে। তার সামনে খুললেন সেই গয়নার বাক্স। সব ঠিক আছে, অথচ তার পরিষ্কার মনে আছে তিনি একটা দিয়েছিলেন এই গয়নার বাক্স উর্মিলাকে। এটার জন্যই আজ উর্মিলার এই অবস্থা, তাকে আজ পাগলাগারদে। তিনি গয়নার বাক্স তার বোনের জিম্মায় দিয়ে দিলেন আর বলে দিলেন এই গয়নাগুলো অর্ধেক অর্ধেক ভাগ পাবে তার দুই পুত্র। পুত্রদের তিনি কলকাতায় পাঠালেন পড়ার জন্য তার শালার কাছে। সেই থেকে তারা কলকাতাতেই আছে। আর এই ঘটনার কিছুকাল পরেই ভূপতিমোহনের মৃত্যু হয়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এত সব খবর জানলেন কি করে? আপনি কি এই জমিদার বংশের কোনো শরিক ছিলেন? তিনি হাসতে শুরু করলেন। তারপর একটু হেসে বললেন, আমি ভূপতিমোহন, আমি জমিদার ভূপতিমোহন, আমি আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। সন্ধ্যার অন্ধকারে তাকে আর দেখা গেল না। আমি অবাক চোখে উপরের দিকে তাকিয়ে রইলাম। বাতাসে তখনও তার হাসি ভেসে বেড়াচ্ছিল। দেখা গেল কালীকে খিচুড়ির হাঁড়ি নিয়ে ঘরের ভেতর ঢুকতে। রান্না হয়ে গেছে, এবার খেতে বসো, কালীর নির্দেশ। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে আমি তোমাদের এই গল্প শোনাচ্ছি।